যখন মুক্তিযুদ্ধকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়, তিনি কি বললেন? শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন যে তার বাবার কেন এটা হচ্ছে। তার মানে এই যে মবকে উস্কিয়ে দেওয়া, এটা ওনার মতো একজন ব্যক্তিত্বের কাছ থেকে এটা কি প্রত্যাশিত? তার মানে কি আমাদের দেশের যেগুলো সলভড ম্যাটার সেগুলোকে বিতর্কের সামনে কে ফেলে দিল? উনি তো রিসেট করবেন বলেছেন। হ্যাঁ, সব রিসেট বাটনে উনি চাপ দিয়ে দিলেন। এবং এই যে এনসিপি, যাদেরকে ধরুন আপনি 25 থেকে 35 বছরের ছেলে মেয়েদের কাছে আমরা কি চাই? তারা জীবনের শক্ত মাটিটার উপর দাঁড়াবে, তারা হার্ড রিয়েলিটিটা সম্পর্কে বুঝবে, তারা নিজেদেরকে তৈরি করবে, প্রশ্ন করবে, এবং প্রশ্ন একটা শুনবার একটা মানসিক স্পেস তাদের তৈরি হবে। তিনি কি 18 মাসে একবার বলেছেন যে বাবারা তোমরা পড়ো বা তোমরা প্রশ্ন করো, তোমরা একটু শুনবার চেষ্টা করো? তিনি বলেছেন তোমরা নেতৃত্ব নাও। একজন হুট করে নেতৃত্বটা নেবে? তাকে আপনি বসিয়ে দিলেন 5টা মন্ত্রণালয়। উনি বলেছেন উদ্যোক্তা হও। হ্যাঁ, আপনি দেখুন, আর কোনো লেখাপড়ার দরকার নাই, আপনি এক একজনকে 4-5টা মন্ত্রণালয় দিলেন, এবং সেই এক ভোর রাতের বেলা আমরা দেখলাম হাঁস খেতে চলে যাচ্ছে এবং নানান রকম কথাবার্তা। আজকে সংসদে তারা বলছে যে গাড়ি চাই, তাহলে আপনি তারা যুক্তিটা কি দিচ্ছে? যে আমাদের জনগণের কাছে যেতে হবে। তাহলে আপনারা জনগণের কাছে না যেয়ে কি ভোটে পাশ করে এসেছেন? তার মানে কি ওখানেও একটা মেটিকুলাস ডিজাইন হয়েছে? আপনাদের গ্রামের লোকজন আপনাদেরকে চেনে না, এখন গাড়ি লাগবে? মানে যেই সরকার আপনাদের প্রশ্রয় দিয়ে নেতা বানিয়ে দিয়েছে, পরবর্তী সরকার আপনাদের, হ্যাঁ, খুবই দরকারি বস্তু মানুষের বাড়িতে যাওয়ার জন্য। সেটা আগে এমপিরা নিজের পয়সা কিনতেন, ট্যাক্স দিতেন। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আপনি এমপি হলেন কি করে? হলেন কি করে যদি আপনি গ্রামে না গিয়ে থাকেন? এবং আপনি দেখুন, আমরা বারবার বলছি এবং প্রত্যেকটা দাবির মধ্যে আছে যে আপনি স্থানীয় প্রশাসনকে কেন্দ্রীয় প্রশাসনের থেকে আলাদা করুন। উপজেলা পরিষদের যে একটা স্বায়ত্তশাসিত রূপ, সেটাকে আপনারা প্রদান করুন। ওখানে কি হচ্ছে? উপজেলার মধ্যে প্রশাসক কক্ষ তৈরি করা হচ্ছে, সেই কক্ষতে অ্যাটাচ বাথরুম সহ ইত্যাদি ব্যবস্থা করা হচ্ছে। আপনি যখন স্বয়ং এমপি গিয়ে উপজেলা পরিষদে বসবে, ওখানে উপজেলার লোকজন কাজ করতে পারবে? তারা যখন দলবল নিয়ে যাবে, তার মানে কি ওটাও আপনাকে দখল করতে হবে উপজেলা? আপনি স্থানীয় প্রশাসন বলে কিছু রাখবেন না। এই ক্ষেত্রে কিন্তু সরকারি বিরোধী দল একমত হয়ে গেছে। আপনি দেখুন বিএনপি অফিস তো চেয়েছে এনসিপি, হ্যাঁ, তারা রাজি হয়ে গেছে। আতিক মুজাহিদ চেয়েছে, কিন্তু সরকারি দল গাড়ি চেয়েছে হাসনাত আব্দুল্লাহ। সেটা তো সরকারি চাওয়ার ব্যাপারটা সব ছোটরা কেন করছে? ছোটরা চাইছে, এবং আহ্লাদের সংসদ হয়ে যাচ্ছে। ছোট বড় আবার কি এমপির মধ্যে? এমপি তো সবাই স্ট্যাটাসে সমান, বয়সে হলেও ভাই এখানে তো আদব কায়দার ব্যাপার না। আমরা এখানে বয়সে তরুণ আছে, কিন্তু ওই পার্টির তো প্রতিনিধি আছে, আমরা তাকে একটু জিজ্ঞাসা হলেও কিন্তু এখানে কিন্তু ওনার সাথে আমার একদম সমমর্যাদায় কথা, অবশ্যই সমমর্যাদা। এবং এখানে কিন্তু কোনোভাবে উনি বলতে পারেন না আমি ছোট দেখে আমাকে আপনি ছাড় দেন, বা আমি বড় দেখে আমি কিছু বাড়তি সময় চাইবো। এটা তো হতে পারে। আমরা ঠিক একইভাবে সংসদেও তাই হতে হবে। সামান্থা, এই যে এমপিরা গাড়ি আনতেন নিজের পয়সায়, কর দিতেন না, তবে এই করের পরিমাণটা গাড়ির দামের উপরে নির্ভর হতো। অর্থাৎ কোনো এমপি 1 কোটি টাকার গাড়ি কিনলে হয়তো তিনি 2 কোটি টাকার কর সুবিধা পেতেন, আবার কোনো এমপি 50 লাখ টাকার গাড়ি কিনলে তিনি 1 কোটি টাকার কর সুবিধা পেতেন। কিন্তু এই করটা এমন নয় যে কারো পকেট থেকে কেউ মাফ করে দিচ্ছিল। জনগণের কর পরিশোধ না করে জনগণ অনুমতি দিয়েছিল নিজের পয়সায় গাড়ি কিনে নেন। কিন্তু এখন তো সরকার গাড়ি কিনবেন, ধরা যাক সরকার 1 কোটি টাকা দামের গাড়ি কিনবেন, কেননা এই যে গাড়িগুলি ইউনোদেরকে দেন এগুলোর দাম 75 থেকে 80 লক্ষ টাকা। তো এইটার তো কর জনগণই পরিশোধ করবে, কারণ এটা করমুক্ত না। গাড়িটার দাম জনগণ পরিশোধ করবে, গাড়ি চালানোর তেলের টাকাও জনগণ দিবে। তাহলে আমি শুল্কমুক্ত গাড়ি নিব না, এই হেরোইক কথাবার্তা বলে তো শেষ পর্যন্ত জনগণের ঘাড়ে গাড়ির ব্যয় চাপিয়ে দেওয়া হলো। এখন জনগণকে 300 গাড়ি কিনে দিতে হবে, আরো 50টা, 350 গাড়ি। আচ্ছা, প্রথমত আমরা টকশো কেন করি? আমরা আমাদের নিজেদের অবস্থানগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। টকশোতে একটা টপিক থাকে, এই টপিক অনুযায়ী আমাদের বক্তাদেরকে আপনারা কথা বলার সুযোগ দেন। মাহবুব আজিজ ভাই কথাগুলো বলেছেন ওনার জায়গা থেকে, উনি যা ফিল করেছেন তাই বলেছেন। আমি করে গুনেছি উনি 10টা টপিক চেঞ্জ করেছেন। ও আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন আলাপ উনি 10টা টপিক বলেছেন। 10টা টপিকের মধ্যে 10টা টপিকই এনসিপি-কে অ্যাটাক করে। এখন আমি কি 10টা টপিককে সবগুলো আপনার উত্তর দিতে হয় না, নিয়ম হচ্ছে আপনি সবচেয়ে জোরালো যে দুই একটা সেটার উত্তর দিন। এটা কি ডিবেট সোসাইটি নাকি এটা আমার পলিটিক্যাল আলাপ? মানে নরমালি আপনি চুজ করবেন আপনি কয়টার উত্তর দিবেন কিংবা দিবেন না, কারণ একটা লোক যদি 20টা টপিক নিয়ে আসে সবগুলো তো উত্তর দিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে পারবেন। আচ্ছা, কিন্তু এটা করা যায় না। বড় একটা বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় বাদ দিয়ে এরকম যে একটা বিষয় নিয়ে আপনাকে কিছুক্ষণ আলাপ করে দেখতে হবে যে ওই আলাপটার মেরিট আছে কিনা। সো এই যে আমরা ভাই যখন কথা বলছিলেন, এটাকে কি আমরা যেমন ফটোকার্ডের বিরুদ্ধে, আমরা রিলস সোসাইটির বিরুদ্ধে, কিন্তু আবার দেখা গেছে যে ভাইয়ের কথাটা কাট করে কিন্তু রিলস ছাড়া সম্ভব না। এটাকে এই রিলসটাকে আবার কারো প্রোপাগান্ডা টুলস হিসেবে এখন তো অনুষ্ঠান করে একদল লোক রিলস বানায় আরেক দল লোক। আমরা দেখেন যে কিভাবে কন্ট্রাডিক্টরি পজিশন নেই, যে আমরা যেটা নিজে বিরুদ্ধে অপোজিশন যখন করে তখন আমরা আবার নিজেই ওই কাজটা নিজে গিয়ে করি। সো এইগুলো আমাদের লজিক্যাল কনসিস্টেন্সি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তুষার ভাই, পলিটিক্স করি আমরা, পেশাজীবী যাই হই না কেন,
লজিক্যাল কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে যৌক্তিক এমপিরা ধারাবাহিকতা 300 এমপি রাখতে হবে। একমত এখন হয়ে আমি গেল আপনাকে আসি যে আপনার প্রশ্নের কর উত্তরে। মুক্ত উপজেলায় রীতিমতো বাড়ি পাওয়া যায় 3-4 রুমের, আর সেখানে আপনি একটা ঘর কেন আলাদা চাইছেন? তার মানে আপনার কোনো অভিজ্ঞতাই নাই ওই গ্রাম সম্পর্কে। এটা যদি আমরা বলি, যুক্তির খাতিরেই বললাম, অর্থাৎ আমাদের যে সন্দেহ যে বসিয়ে দেওয়া হয়েছে সেটাই এখন এটা হতে পারে, হয়তো ভুল, এই সন্দেহ ভুলও হতে পারে। আমরা বলতে চাচ্ছি যে রাজনীতিতে যেই একটা ঘটনা ঘটে গেছে, আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষায় 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটা হয়নি। যেভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন 33টি দলের মধ্যে করা হয়েছে, 54টি নিবন্ধিত দলের মধ্যে এটাও জাতীয় ঐক্যমত্য কমিশন হতে পারে না, ঠিক একইভাবে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটা হয়নি। সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে যে বড় দলটোর আওয়ামী লীগ এবং বিএনপি 40% করে ভোট পেয়েছে, আওয়ামী লীগকে জোর করে নির্বাচনের বাইরে রাখা, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে রাগ ছিল, যে ক্ষোভ ছিল, যে প্রচণ্ড স্বৈরাচার হিসেবে তারা আবির্ভূত হয়েছিল, ভোটেই তো তারা তাকে লাল কার্ড দেখিয়ে দিত, যেভাবে লাল কার্ড দেখিয়েছে জাতীয় পার্টিকে। কিন্তু সেটা যখন না দিয়ে তাকে মজলুমে পরিণত করা হচ্ছে, তার প্রতি কিন্তু মানুষের অনেক বেশি এক ধরনের আগ্রহ চলে আসছে। যে স্বৈরাচারকে ভিকটিম কার্ড প্লে করার সুযোগ দেওয়া হয়েছে, সে নিজেকে এখন অত্যাচারিত দাবি করতে পারে। এমনকি আরেকটা কেন করেছে আমরা তো জানি না, আমরা শুধু বিশ্লেষণ করতে পারি, আমরা শুধু এটুকু বলতে পারি। এটাও তো ইউনূস সাহেবই করলেন। হ্যাঁ, ইউনূস সাহেব যখন গণঅভ্যুত্থানে কি বলে গণমাধ্যমে হামলা হয়েছে, ছায়ানটে হামলা হয়েছে, উদীচিতে হামলা হয়েছে, তার সরকার, আমি কিন্তু যে আবার বলবেন আরেকটি প্রসঙ্গে গেছি, কিন্তু প্রসঙ্গ তো সম্পর্কিত, যে একই সরকার আপনি দেখুন কোন কোন ক্ষেত্রে নিষ্ক্রিয়। সমস্ত প্রগতিশীল আন্দোলনে তারা নিষ্ক্রিয় থাকে। আপনি গত 50 বছরে বাংলাদেশের রাজনীতিতে দেখুন, জামাতে ইসলামী কখনো কোনো প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছে? কোনো নারী নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে? কোন রকম আন্দোলনে তারা একক নেতৃত্ব দিয়েছে? কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে তারা জোটবদ্ধ হয়েছে। তার মানে যেই দলটি কেয়ারটেকার সরকারের দাবি, তারা প্রথম কেয়ারটেকার সরকারের দাবিতে তাদের আন্দোলন হয়নি, আন্দোলন করে নাই, কিন্তু দাবিটা তারা এই করেছিল। দাবি তো বামপন্থীরা সবচেয়ে বেশি করেছে বিভিন্ন সময়ে। বামপন্থীদের মাথা থেকে যে সমস্ত বেরোয়, এগুলো তো যোগ করলেও আপনার আওয়ামী লীগ বিএনপি থেকে বেরোবে না। কাজেই সেই কৃতিত্ব তারা আবার পারে না, লোকে তাদেরকে ভোট দেয়। জামাতে ইসলামীকেও লোকে ভোট দেয়নি, 4 থেকে 7% ছিল ভোট, সেটা 36% হলো কি করে? হতে পারে সেটা আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে, স্বৈরাচার অত্যাচারের কারণে হয়েছে, সেটা হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে। আপনি একটা দল বিএনপি এখন কত সুবিধাজনক অবস্থায় আছে। আজকে আপনি দেখুন, তারা অনেক ব্যাপারে কিন্তু জামাতের সাথে দ্বিমত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে এই বিধানটি করেছিল অন্তর্বর্তী সরকার, সেইটাকে তারা আইনে পরিণত করে ফেললো খুব দ্রুত। সেই ব্যাপারে কিন্তু বিরোধী দলের সাথে তাদের কোনো দ্বিমত নাই। গুমের ব্যাপারে বিএনপির দ্বিমত, মানবাধিকার কমিশনের ব্যাপারে দ্বিমত, দুদকের ব্যাপারে দ্বিমত, যেই সমস্ত বিষয়গুলোকে মানুষের দীর্ঘদিনের দাবি, সেই সব ব্যাপারে কিন্তু বিএনপির দ্বিমত। আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে বিএনপির দ্বিমত। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যার যার ক্ষমতাটিকে সে শক্ত করে আরো ভিত্তি স্থাপন করতে চাচ্ছে। সেটা যেমন বিএনপি চাচ্ছে, সেটা যেমন জামাতও চাচ্ছে। ফুটবলারদের উদাহরণ দিয়েছেন আপনি, এনসিপি কে এমবাপে মনে করতে আপনার অসুবিধা? আমার তো কোনো অসুবিধা নাই। আমি তো এনসিপি কে এমবাপে কেন, আরো বড় একটা শক্তি হিসেবে দেখতে চাই। আমি তাদেরকে প্রগতিশীল শক্তি হিসেবে দেখতে চাই বলেই আমার ব্যক্তিগত আপত্তিটা জামাতের সঙ্গে সে কেন যাবে? সে হয়তো কম ভোট পেত, এটা ঠিক। যদি বিএনপি এনসিপি কে সাথে নিত জোটে, তাহলে এনসিপি বিএনপির সাথেই যেত, কারণ তাদের নৈতিক সেরকম কোনো আদর্শ আমরা দেখতে পাইনি। তারা কোন আদর্শে বিশ্বাসী রাজনীতি করছে, তাদের স্পষ্ট সেই দর্শন আমাদের সামনে পরিষ্কার নয়। কারণ তাদের যেই মুক্তিযুদ্ধের স্লোগান আমরা শুনেছিলাম, সেই নাহিদ ইসলামের কণ্ঠে আমরা শুনেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট যে অসাম্প্রদায়িক গান আমরা শুনেছি, মুক্তির মন্দির সোপান্তলে আপনার জন্ম আমার ধন্য হলো, এগুলো তো এনসিপির এই ছেলে মেয়েদের কণ্ঠে আমরা শুনেছি। আমাদের জীবদ্দশায় যে অভিজ্ঞতা হয়েছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে, জনতার দল মত নির্বিশেষের যে গান, এটা আর তো আমরা জীবনে শুনবো কিনা আমরা জানি না। কিন্তু এই 18 মাসে এনসিপির কাছ থেকে সেইটার ধারাবাহিকতা পাইনি, বরং তাদের আত্মসমর্পণ করতে দেখেছি জামাত। কেন আমরা এরকম হতাশ কেন? আপনার কেন মনে হয় যে মাহবুব আজিজ বলছেন জীবদ্দশার এই গান আপনাদের মতো তরুণদের মুখে সেইভাবে শুনতে পাবেন না? আসলে কি তাই? মাননীয় স্পিকার, বলার অনেক ইচ্ছা ছিল, এখন তো আপনাকে বলতে মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে আমি মাহবুব আজিজ ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে গত 2 বছরে আওয়ামী লীগের কোনো নেতা, কোনো কর্মী, কারো পক্ষ থেকে আপনি কি এটা ফরমালি শুনেছেন যে তারা জুলাইয়ে আগস্টে যে ভূমিকা নিয়েছে দল হিসেবে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা ভুল ভূমিকা নিয়েছে এবং তারা মানুষকে নির্বিচারে হত্যা করে অন্যায় করেছে, মানুষের অঙ্গহানি করে অন্যায় করেছে, এবং তারা রাজনৈতিক দল হিসেবে এটার প্রাপ্য বিচার তারা মাথা পেতে নিবে? এই কথা কি কাউকে বলতে শুনেছেন? আমি একটু আজিজ ভাই আমি বলি, আমার একটা বিষয় আছে। আওয়ামী লীগের ধরেন কোন নেতাকে ডেকে এনে যে প্রশ্ন করবো সেই সুযোগও তো নাই। কিছু হলো বাংলাদেশে নাই, কিছু হলো সোশ্যাল জেলখানায়। মিডিয়ায় আরাফাত
গত টার্মের গত তথ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ। রেজিমের তথ্যমন্ত্রী, উনি তো নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। উনি কথাটা পোস্ট করতে পারতেন না? আচ্ছা, আমি বলি যেহেতু এই না, ব্যাপারে ঠিক আছে, আপনি উত্তর দিতে পারবেন, আমরা তার তো উত্তর এখন- আছে। এখন তিনি এই যে যে- সন্দেহ প্রকাশ করেছেন বা হতাশ হয়েছেন যে সেই গানগুলিকে আপনারা আর গাইবেন না কখনো? না না, আমি কিন্তু তাদের ব্যাপারে সন্দেহ করি নাই। শুধু তো তারা গান গায় মানে তরুণ না? যে না, শুধু কেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে ছিল, সমস্ত দল মত নির্বিশেষে, তো আমরা কি জাতি সেই ধর্মের গানগুলো আসলে আর সেই গাইবো না? রকম আমরা তো গাই পরিস্থিতি গানগুলো। আর আমি গতকালও তৈরি হোক, শুনেছি সেটাও তো কোথাও না। গাওয়া হচ্ছে। আমি আমাদের দেশের সিভিল সোসাইটি এবং সম্মানিত ব্যক্তিবর্গকে অনেক উঁচু স্তরের মানুষ ভাবতাম, এবং ছোটবেলা থেকে অনেকের সাথে দেখা করার অনেক মানে ইচ্ছা ছিল মনে মনে। কিন্তু যত বড় হয়েছি, যত তাদের সাথে দেখা করার সুযোগ হয়েছে, তত বেশি মনে হয়েছে যে যা ভেবেছিলাম তা নয়। আমি এই পার্টির গঠন প্রক্রিয়ার একদম শুরু থেকে আছি। ফলত এই পার্টি যে স্ট্রাগলটা করছে, এই স্ট্রাগলটা ধরেন আমার মধ্য দিয়ে করছে, আরো 10টি মানুষের মধ্য দিয়ে করছে, নেতাদের মধ্য দিয়েও হচ্ছে। এই স্ট্রাগল, একটা পার্টির স্ট্রাগল থাকবেই। এবং হ্যাঁ, এনসিপি, এটা আমার পজিশন, মাহবুব আজিজ ভাইও জানেন, তুষার ভাই আপনিও জানেন, আমার পজিশন খুব বারবার আমি বলেছি। কিন্তু তার মানে কি এই যে এই এনসিপির মতো একটি নতুন তরুণদের দলকে যারা বাধাগ্রস্ত করলো, তাদের ব্যাপারে আমরা একটুও বলতে পারবো না? অবশ্যই বলবেন, কেন এবং বলবেন সেই না? জায়গা থেকে আমি বলছি, আমাদের সকল উদ্যোগকে আমাদেরকে ডে 1 থেকে বলা হয়েছে এটা জামাতের বি টিম। ডে 1 থেকে, যেদিন থেকে আমরা পার্টি ফর্ম করেছি, ইভেন তার আগের থেকেও আমরা যতবারই নিজেদের জায়গা পরিষ্কার করার চেষ্টা করেছি, আমাদেরকে করতে দেওয়া হয়নি, এবং আমাদের ওই ব্যাখ্যা বিশ্লেষণ মনোপুত হয় নাই। কাউকে মনোপুত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া এটা একটা পার্টির কাজ না। যেসব জায়গায় বিএনপি, জামাত কেউ অবস্থান নেয় নাই, এনসিপি সেখানে অবস্থান নিয়েছে বারংবার। মেয়েদের ফুটবল খেলতে বাধা দেওয়া হয়েছিল, আপনার মনে আছে? এবং সেই জায়গায় কিন্তু পার্টি হিসেবে আমাদের প্রেস রিলিজ গিয়েছে, এবং আমাদের বিভিন্ন নারী নেত্রী বিভিন্ন জায়গায় এটা প্রতিবাদ করেছেন কিন্তু একাধিকবার। আমাদের পরে পুরুষ যে মেয়েদেরকে সহকর্মীরাও যারা করেছেন। নির্বাচনেই দেয় না তাদের সাথে আপনারা গেলেন, এটাই সবাই হতাশ এটা তো হয়েছে। আমারও প্রশ্ন। আমি তো বলেছি আমার পজিশন ক্লিয়ার, কিন্তু এই যে আমি এখনো দলটার মধ্যে আছি, এবং আমি তো শোয়ের আগেও ভাইকে বলছিলাম যে আমি তো নিজের দলেও বিরোধী দলের ভূমিকা পালন করছি, কারণ আমি চাই সেটা তো হওয়াই উচিত। এনসিপি ঠিক ট্র্যাকে থাকুক। এনসিপি বাংলাদেশের বিকল্প শক্তি হওয়া ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়। এটা এনসিপি হিসেবে প্রাইডের জায়গা থেকে বিএনপি যেভাবে বলে সেটা আমি বলছি না। আমি বলছি আপনার তৃতীয় শক্তি, আপনি আবার কোনো ইভেন্টের মধ্য দিয়ে এই ন্যাশনাল যে অর্জন এবং ন্যাশনাল যে ত্যাগ, সেটার মধ্য দিয়ে আপনি আবার ঘটাবেন। তার মানে আপনি মনে মনে চাইছেন আরো 2000 মানুষের মৃত্যু ঘটুক। এটা তো আমি চাইতে পারি না। ফলত যেই আপরাইজিং আমরা প্রত্যক্ষ করেছি, আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন, এর মধ্য দিয়ে যে দলটি এসেছে, এই দলকে সর্বাত্মক সহযোগিতা করে এবং তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এনেও আপনি কিভাবে তাকে সহযোগিতা করতে পারেন, এটার একটা ওয়ে আউট আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু এই জিনিসটা খুবই প্রশংসনীয় যে দলের মধ্যে থেকেই দলকে সমালোচনা করতে পারা। এটা কিন্তু বাকি যে বড় দল, যে রোনাল্ডো আর মেসির আপনি দল, দেখেন না, হ্যাঁ, রোনাল্ডো আর মেসির দলে নাই। দেখেন না, একই সমতলে সকলকে দাঁড়াইতে দিবেন, এটাই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা। যদি জামাতকে আপনি দাঁড়াতে দেন, সে সম্পূর্ণ জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধে, তাকে আপনি প্রধান বিরোধী দল তৈরি করার রাস্তা তৈরি করে দিলেন, কোট আনকোট আমি বলছি, আপনি রাস্তা তৈরি করে দিলেন। আর আপনি যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তওবা করতে বলছেন। তওবা শব্দটি অর্থাৎ ভুল স্বীকার, এটা আমি বাংলাদেশে নতুন শুনতেছি। আমরা এর আগে বহুত আমাদের ছাত্রদের মিছিলে ট্রাক তুলে দিয়েছে স্বৈরাচারের এরশাদ, 10 বছর ছিল, তাকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয় নাই। এই তওবা শব্দটি শুনতেছি জামাতি নেতাদের কথা, এবং আওয়ামী লীগকে তওবা করতে হবে। কেন তওবা করতে হবে জানেন? কারণ তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই জায়গাটিতে তওবা করে মুক্তিযুদ্ধটাকে, স্বাধীনতা 1.0টাকে মুছে ফেলতে হবে। এখন আনতে হবে স্বাধীনতা 2.0, রিসেট বাটনে দিতে হবে। এবং আমাদের আগে যা ছিল সব ভুল। আমাদের শুরু হয়েছে 36শে জুলাই থেকে, তার আগে আমাদের কোনো ইতিহাস নাই। তার আগে আপনি দেখুন, তারা যখন বলছে যে আমরা নারী ফুটবলের পক্ষে কথা বলেছি, তার মধ্যে চাইলে তারা কথা বলতে পারতো এনসিপি বা এনসিপি যারা ছিল, তারা কি কথা বলেছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা নিয়ে? তারা কি কথা বলেছে মাজার ভাঙ্গা নিয়ে, 32 নম্বর ভাঙ্গা নিয়ে, ইতিহাস বিকৃতি নিয়ে? বিসিএস পরীক্ষায় যখন মুক্তিযুদ্ধের জায়গাটাতে প্রতিরোধ যুদ্ধ হয়ে যাচ্ছে, পাকিস্তানিকে বলা হচ্ছে হানাদার বাহিনী, একটা বার কথা বলেছে? একটা বার কথা বলেছে? কারণ আপনি যখন এগুলো বলবেন না, তার মানে আপনার তো প্রশ্রয় আছে, আপনি যখন জিনিসটা মেনে নেবেন, তার মানে আপনি সেই জায়গাতে আপনি সারেন্ডার করছেন। আপনি বলছেন এগুলো 71-এর চেতনা বিক্রি। বারবার বলা হয় মুক্তিযুদ্ধের কথা বলে, এই চেতনা বিক্রি, আর শুনবে না।
তার মানে কি মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি, পারিবারিক সম্পত্তি? কিন্তু আপনি কি সেটা মনে করেন? অবশ্যই মনে করি না, দেখেই তো বলছি যে মুক্তিযুদ্ধের কথা যখন এই রকম ঘটনা ঘটেছে তখন তো সকলেরই সেই বিরোধিতা করা দরকার ছিল। বিএনপিও সেটা করেনি, শুধু এনসিপি কেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বলেছে যে এই কাজগুলো ভুল হচ্ছে? কমিউনিস্টরা বলেছে। কমিউনিস্টদের গলার স্বর কোথায় হারিয়ে গেছে? আপনি দেখুন, আমরা যাদের সবচেয়ে বেশি উচ্চকিত শুনেছি, আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। টকশো আলোচক বলেছে 2 দিনের যে কুসুম আন্দোলন, গরম ঠান্ডা পানীয় সাপ্লাই দেওয়া হয়েছিল আমাদের বঙ্গভবনের সামনে, আপনার মনে আছে বোধহয় সেপ্টেম্বর মাসের দিকে, 2 দিনের আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। অর্থাৎ চাইলে অনেক কিছু করা যেত, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের তো প্রশ্নই ওঠে না আওয়ামী লীগের একক সম্পত্তি। এটা কি করে হয়? এটা সারা দেশের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, আপনার 7.5 কোটি মানুষের একটা আন্দোলন। আজকে রঘু রায় মারা গেছেন, তার ছবিগুলো আজকে সারাদিন আমাদের চোখের সামনে এসেছে। তাও ভাবছিলাম যে এটাকেও না ভারতীয় ষড়যন্ত্র বলে বসে জামাতিরা, যে ভারতীয় ফটোগ্রাফার কেন এই ছবিগুলো তুলেছে। কি রকম ছবি আপনার দেখা যায় না সেই ছবিগুলো? অর্থাৎ সেই প্রামাণ্য, সেই ক্ষতচিহ্ন, সেগুলোর জন্য